প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। একটা বিষয় পরিষ্কার করার প্রয়োজন, আন্দোলন আমরা করি, আন্দোলন করেছে আমাদের সন্তানরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং অনেক অত্যাচার, অনেক নিপীড়নের মুখে, অনেক জীবনের বিনিময়ে আমাদের সন্তানরা, ছাত্ররা এই দাবির একটা ধাপ অর্জন করেছে। এটা মনে করার কারণ নেই শুধুমাত্র শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে পূর্ণ বিজয় অর্জন হয়ে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শেখ হাসিনা কিন্তু পদে করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সেই সাথে সাথে কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসার একটি আহ্বান জানিয়েছে এবং তার ফেসবুক পেজে লাইভ ভিডিও করেছে। সেই ভিডিওগুলো আজকের এই ভিডিওতে আপনি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। তার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। তারেক রহমান কী বলেছে, বাংলাদেশের মানুষকে কী আহ্বান করেছে এবং শিক্ষার্থীদের পক্ষ হয়ে কী কথাগুলো বলেছে। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি থেকে ভিডিও শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। গোলাম মাওলা রনি সাহেব কী বলেছে, সেই বিষয়গুলো আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন এই ভিডিওতে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে নেই। রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। রাহু মুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না। এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না, পারবে না। প্রিয় দেশবাসী, বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন। এভাবে গত 15 বছরে ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন, অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন। গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তানের শহীদ মৃত্যু, স্বজনদের ত্যাগ তিতিক্ষায় 2024 সালের 5ই আগস্ট প্রিয় বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছে। জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন। বাসায়, হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময় সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ। খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যে মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে দায় করা সকল মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে ছাত্রছাত্রীরা যাতে আবার স্বাভাবিকভাবে হলে, হোস্টেলে, ক্লাসে ফিরতে পারেন এবং পরীক্ষায় অংশ নিতে পারেন, আশা করি সেই পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে। প্রিয় দেশবাসী, দেশের 18 কোটি মানুষকে জিম্মি করে 12.5 কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। হত্যাকারী, গণহত্যাকারী খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণ তাদের গণতন্ত্র, মানবাধিকার, লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে। এর মধ্যে দিয়ে জনগণের বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের 12 কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে, রাষ্ট্র, সরকার, শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে, সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে, তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে। প্রিয় দেশবাসী, জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ,
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে। প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। 52, 71 কিংবা 90-এর মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করে। একটা বিষয় পরিষ্কার করার প্রয়োজন, আন্দোলন আমরা করি, আন্দোলন করেছে আমাদের সন্তানরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং অনেক অত্যাচার, অনেক নিপীড়নের মুখে, অনেক জীবনের বিনিময়ে আমাদের সন্তানরা, ছাত্ররা এই দাবির একটা ধাপ অর্জন করেছে। এটা মনে করার কারণ নেই শুধুমাত্র শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে পূর্ণ বিজয় অর্জন হয়ে গেছে। আমাদের ছাত্রদের লড়াই বৈষম্যের বিরুদ্ধে, আমাদের ছাত্রদের লড়াই অনাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, এবং এই প্রথম ধাপের শেষে যে নতুন বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের কথা তারা বলেছে, সেদিকে আমাদের এগিয়ে যেতে হবে। আসলে আমি বেশ খানিকটা শঙ্কিত প্রথম ধাপে আলোচনা সেনাপ্রধান যাদের সাথে করলেন সেই ব্যাপারে। এখানে আন্দোলন করেছে ছাত্ররা, তাদের সাথে দেশের আপামর জনসাধারণ নেমে এসেছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি সবাই। আলোচনা হতে হবে এদের সাথে, ছাত্রদের সাথে এবং অন্যান্য অংশীজন যারা আন্দোলনে ছিলেন তাদের ছাড়া শুধুমাত্র একটা অংশ বিএনপি জামাতের সাথে আলোচনা করে যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার করা হয়, সেখানে জাতীয় পার্টি ছিল যারা আওয়ামী লীগেরই মহাজোটের অংশ, তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না। আমার অল্প কয়েকজনের সাথে দেখা যায় অপসময় যারা এই ছাত্র আন্দোলনের সাথে জড়িত, আমার মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সমন্বয়করা রয়েছেন তারা স্পষ্টভাবে তাদের অবস্থান জানাবেন। এটা খুবই পরিষ্কার যে এই ছাত্র আন্দোলনের নেতৃত্বের সাথে আলোচনা ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে না, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার হবে, তাতেও যথেষ্ট সংখ্যায় এই ছাত্রদের, এই আন্দোলনকারীদের এবং আরো যারা নাগরিক সমাজের জড়িত ছিলেন এই দাবি আদায়ের প্রথম ধাপ পূরণের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে। এটা মনে রাখতে হবে, এই আন্দোলন তারা করেছেন এবং তাদের যে মূল দাবি রাষ্ট্র সংস্কার, সেটা যদি না পূরণ হয় প্রয়োজনে আমার বিশ্বাস এই ছাত্ররা আবারও রাস্তায় নামবে তাদের দাবি আদায়। তার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার পরে প্রশ্ন করার আগে বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে লুটপাটের খবর আমরা দেখছি। জাতীয় সংসদ ভবন আমাদের সম্পদ, গণভবন আমাদের সম্পদ। বাংলাদেশের সদ্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালিয়েছেন। আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছি, তাকে আপা ডেকেছি, নেত্রী ডাকতে আমার খুব ভালো লাগতো। পরবর্তীতে তার নামের সঙ্গে অনেকগুলো বিশেষণ যুক্ত হয়েছে, তার মধ্যে বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী, এ সকল শব্দগুলো আওয়ামী লীগের যারা নেতাকর্মী খুব সাবলীলভাবে ব্যবহার করে আসছেন। তো 2008 সনে ক্ষমতা আসার আগ পর্যন্ত তার যেটা গণতান্ত্রিক মন এবং মানসিকতা ছিল, চিন্তা এবং চেতনা ছিল, যেটি 2013 সনের পরে এসে রীতিমতো ধীরে ধীরে স্বৈরতন্ত্রে রূপান্তরিত হয়ে যায়। এবং 2014 থেকে 18 এই সময়টিতে তিনি যে অপকর্মগুলো করেছেন, মন্দ কাজগুলো করেছেন, সেই সম্পর্কে হয়তো তার ধারণা ছিল, কিন্তু পরবর্তীতে সেই 2018 সালের নির্বাচনের পর তিনি ক্ষমতার দম্ভে তার যে বিবেক এবং বুদ্ধি সবকিছু হারিয়ে ফেলেছিলেন। আর 7ই জানুয়ারির যে নির্বাচন হলো, ডামি নির্বাচন, এই ডামি নির্বাচনের পরে তিনি আর মানবী থাকেননি। তিনি নিজেকে অতিমানবী, প্রাণহীন কোনো, যাকে বলা হয় রত্ন, দেবী, অশরীরী কিছু একটা অলৌকিক ক্ষমতার সম্পন্ন কিছু একটা তিনি নিজেকে ভাবতেন এবং সেইভাবে তিনি চলতেন। এবং দুনিয়ার যারা এইভাবে ধীরে 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 স্বৈর শাসকে রূপান্তরিত হয় তাদের সবার অবস্থাই ওইরকম হয়। একটা সময় তিনি আমাকে খুব স্নেহ করতেন, আমিও তাকে খুব শ্রদ্ধা করতাম। আমার সঙ্গে তার যে দূরত্বটা কেন হলো, কিভাবে হলো আমি বলতে পারবো না। আমি তার আশেপাশে যে সকল মন্দ লোক ছিল, যেমন সালমান এফ রহমান সাহেব, দরবেশ, অন্যান্য অযোগ্য যে সমস্ত লোকজনরা ছিল আমি তাদের সমালোচনা করতাম, এবং সবচেয়ে অযোগ্য মন্ত্রীদের মধ্যে সৈয়দ আবুল হোসেনের সমালোচনা করতাম। তো এর কারণে কি হলো, ধীরে 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 তার সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গেল। কিন্তু এরপরও আমি তাকে দোয়া করতাম, তার জন্য কান্নাকাটি করতাম, তাহাজ্জুদ পড়ে তার জন্য দোয়া করতাম। তো যাই হোক, সেই আমি যখন তার রুদ্র রোষে চক্রান্ত করে জেলে গেলাম, জেলে যাওয়ার পরেও কিন্তু আমি ভাবতে পারিনি, বুঝতে পারিনি যে আমি শেখ হাসিনার নির্দেশে জেলে এসেছি। পরবর্তীতে 2014 থেকে 18 পর্যন্ত আমার উপর যে জুলুম চলেছে, অত্যাচার চলেছে, আবার 18 থেকে 24 পর্যন্ত, এবং সর্বশেষ এই যে ডামি নির্বাচন, সেই ডামি নির্বাচনের পরেও আমার উপর যে জুলুম চলেছে, অত্যাচার চলেছে, এর ফলে
আমার ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, পরিবার, সমাজ, সংসার সব কিছু তছনছ হয়ে গেছে। কিন্তু আমি কখনোই তাকে অভিশাপ দেইনি, আমি কখনোই আওয়ামী লীগের অমঙ্গল চাইনি, এবং এখনো পর্যন্ত আমি কিন্তু আওয়ামী লীগের অমঙ্গল চাইতে পারি না, কারণ আমার ওখান থেকেই উত্থান হয়েছিল। আমি শুধুমাত্র আওয়ামী লীগের মধ্যে যে সকল মন্দ লোক ঢুকে গিয়েছিল তাদের ব্যাপারে আগেও সোচ্চার ছিলাম এবং এখনো সোচ্চার আছি। তো শেখ হাসিনার জন্য আমি দোয়া করতাম, সবসময় দোয়া করতাম। তো সেই দোয়া করতে গিয়ে আমি যখন দেখতাম যে তিনি আমার প্রতি নিষ্ঠুর আচরণ করছেন, তখন আমার খুব কষ্ট লাগতো, এই কারণে যে তিনি হয়তো বিপথে আছেন। এই কারণ হলো, আপনার জন্য যদি কেউ দোয়া করে আর আপনি সেই দোয়াকৃত মানুষটিকে যদি চিনতে না পারেন এবং উল্টো যিনি আপনার জন্য দোয়া করছেন তাকে আপনি ক্ষতি করেন, বারবার ক্ষতি করতে থাকেন, ধরে নিতে হবে যে আপনি পথভ্রান্ত। তা আমি নিজে নিজে চিন্তা করতাম যে আমি শেখ হাসিনাকে এত ভালোবাসি, এত দোয়া করি, কিন্তু উনি কেন আমার প্রতি রহম করেন না, কেন আমার প্রতি এত ক্রোধ, কেন আমার স্ত্রীর গাড়ি ভেঙে দিতে হবে, আমার গাড়ি এই কয়দিন আগে আমার গাড়িটা ভেঙে দেওয়া হলো। তো এগুলো যারা ভেঙেছে তারা তো একেবারে সরাসরি আমার গাড়ি প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া ভাঙানো হয়নি। আমার গ্রামের বাড়ি, সেই আমার বাবার আমলের বাড়ি, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, টিউবওয়েলটা উঠিয়ে নিয়েছে। আমার বৃদ্ধা মা, মানে ওইখান থেকে আজ যেমন শেখ হাসিনা গণভবন থেকে বের হওয়ার জন্য ৪৫ মিনিট সময় পায়নি, আমার মাকেও ঠিক আমার বাড়ি থেকে বের করার জন্য আধা ঘন্টার সময় আমাকে দেওয়া হয়নি। এর মধ্যে বুলডোজার দিয়ে পুরো বাড়ি, পটুয়াখালী ডিসি এবং তার যারা লোকজন আছে তারা প্রশাসনকে ব্যবহার করে তারা ভেঙে দিয়েছে। তো এই মানে অত্যাচার, অবিচারের পরেও আমি আল্লাহর কাছে বিচার চেয়েছি, কিন্তু আমি অভিশাপ দেইনি। আমি আল্লাহর কাছে প্রতিকার চেয়েছি, প্রাণ ভরে আল্লাহর কাছে কেঁদেছি। চোখের সামনে যেখানে বেড়ে উঠেছি, যে ঘরে আমার কত স্মৃতি, আমার বাসর ঘর, আমার জন্ম, আমার ছোট ভাইদের জন্ম, সব মিলিয়ে সেই গৃহটি, পিতার স্মৃতি, দাদার স্মৃতি, দাদির স্মৃতি, সেই বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে। তারপর আমি কিন্তু অভিশাপ দেইনি। এর কারণ হলো যে আমি সবসময় কৃতজ্ঞ ছিলাম যে আমি যেহেতু দলটি করেছি, তিনি নেতা ছিলেন, মনোনয়ন দিয়েছিলেন, আমি তার অধীনে রাজনীতি করেছি। আজকের গোলাম মোল্লা রনির যতটুকু পরিস্থিতি, আওয়ামী লীগ না হলে, শেখ হাসিনা না হলে হয়তো আমি এখানে আসতে পারতাম কিনা আমি জানি না। এই কারণে আমি কৃতজ্ঞ ছিলাম এবং এখনো আছি। এই কারণে আমি কোনো অবস্থাতেই আজ তার যে পরিণতি হলো, করুণ পরিণতি হলো, এই পরিণতি আমি কখনো চাইনি। আর না চাওয়ার কারণে অতীতে সেই 2014 থেকে বারবার শুধু আমি আজকের এই পরিণতিটি যে ঘটতে পারে এই সতর্ক বাণী উচ্চারণ করে হাজার হাজার টকশো করেছি, অসংখ্য লেখা লিখেছি, বাংলাদেশ প্রতিদিনে লিখেছি, নয়া দিগন্তে লিখেছি, যুগান্তরে লিখেছি। তো সেই লেখাগুলোতে আমি বোঝানোর চেষ্টা করেছি আজকে তিনি যে করুণ পরিণতিতে পড়েছেন, ঠিক এই জিনিসটি 2014 থেকে আমি বারবার তাকে বলেছি এখনের মাধ্যমে। তো সেই জিনিসটি আজকে ঘটছে, তিনি পালিয়ে গেছেন এবং সেই পালানোর যে দৃশ্য, যেভাবে গণভবন থেকে তিনি গেলেন, কিছু ভিডিও ফুটেজ বের হয়েছে। তারপর তিনি যেভাবে বাংলাদেশ থেকে আগরতলা গেলেন, আগরতলা থেকে দিল্লিতে গেলেন এবং শেষ পর্যন্ত দিল্লি তাকে রাখবে না, দিল্লি তাকে তৃতীয় কোনো দেশে, সেটা বেলারুশ হতে পারে, রাশিয়ার অধীনস্থ কোনো প্রদেশ, অথবা ভারতের সাথে খুব সম্পর্ক রয়েছে এরকম কোনো দেশ, অথবা নিদেন পক্ষে যুক্তরাজ্য, ইংল্যান্ড, সেখানে ভারতের দুতিয়ালিতে তিনি রাজনৈতিক আশ্রয় লাভ করতে পারেন। এবং সেখানে তারেক রহমান সাহেবের বাসায় তিনি যদি দাওয়াত খেতে যান, এটা আমি খুব আশ্চর্য হব না, এটা আমি আলাদা আর একটা ভিডিও করব। তো তিনি যেভাবে পালিয়েছেন এটা আমি কখনো স্বপ্নে কল্পনা করিনি, অথবা আমি চাইনি। কেন চাইনি? এর কারণ হলো আমি আওয়ামী লীগের অনেক মানুষকে চিনি যারা ভালো মানুষ, যারা দলটিকে ভালোবাসেন। আমি ফরিদপুর, এই যে সদরপুর চরভদ্র আসনে, এই আসনে সংসদ সদস্য প্রার্থী ছিলাম। প্রত্যন্ত অঞ্চলে সে 2001 সনে ঘুরেছি, বঙ্গবন্ধুর সঙ্গে সম্পর্ক ছিল, সাক্ষাৎ ছিল, এরকম অনেক বয়স্ক মানুষকে দেখেছি। আমি একদিন বঙ্গবন্ধু সম্পর্কে বলছিলাম, আর একজন লোক শিরশির করে কাঁপছিলেন আর কাঁদছিলেন। আমি বললাম যে বাবা আপনি কাঁদছেন কেন? তো তিনি বললেন যে বাবা আপনার কথা শুনে আমার ঘাড় ব্যথা করছে, কারণ আমার এই ঘাড়ের উপর বঙ্গবন্ধু হাত রেখেছিলেন একবার, ফলে সেই হাতের স্পর্শ স্মরণ করে আমার এই ঘাড়টা এখন কাঁপছে। তো এইরকম নিবেদিত প্রাণ মানুষ একজন দুজন নয়, কোটি কোটি মানুষ বাংলাদেশে আছে যারা কখনো টিআর চায়নি, কখনো কাবিখা চায়নি, কখনো মন্ত্রী হতে চায়নি, এমপি হতে চায়নি, এমনকি শেখ হাসিনার দেখা সাক্ষাৎও চায়নি, কিন্তু তার জন্য রোজা মানত করেছে, এখনো করছে, এবং এখনো কত মানুষ, কত নারী তার জন্য কাঁদছে। এটা যারা আওয়ামী লীগ করেন তারা জানেন, বাইরের লোক বুঝতে পারবেন না। আওয়ামী লীগ মানেই হাসান মাহমুদ নয়, পলক নয়, বিপু নয়, কিংবা দীপুমণি নয়। আওয়ামী লীগ মানেই জাহাঙ্গীর কবির নানক নয়, কিংবা যাদের অন্যান্য যারা খুব বদনাম কামিয়ে ফেলেছেন ওবায়দুল কাদের নয়। আওয়ামী লীগের অনেক অনেক
নিবেদিত প্রাণকর্মী আছে। ফলে আজকের এই পতন এটি আওয়ামী লীগের শেষ নয়। আওয়ামী লীগের আবার জন্ম হবে হয়তো নতুন কোনো নেতৃত্বের মাধ্যমে। হয়তো শেখ পরিবার এখানে আর আসবেন না, নতুন একটা আওয়ামী লীগ তৈরি হবে, কিন্তু আওয়ামী লীগের আদর্শ থেকে যাবে, এ কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো যেটা বলছিলাম যে তিনি এই যে পালিয়ে গেলেন, অথচ তিনি কেবল নিজের কথা চিন্তা করলেন, তার ছেলে জয়ের কথা চিন্তা করলেন, পুতুলের কথা চিন্তা করলেন। তিনি তার চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই কারো কথা চিন্তা করলেন না। তিনি তার কোটি কোটি ভক্তদের কথা চিন্তা করলেন না, আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা চিন্তা করলেন না, যাদের উপর ভিত্তি করে তিনি আজকের এই অবস্থানে এসে পৌঁছেছেন তাদের কথা চিন্তা করলেন না। আমি আজকের এই ভিডিওটি করছি বিজয় দিবসে, দ্বিতীয় বিজয় দিবস। তো এই দ্বিতীয় বিজয় দিবসের যে সারা বাংলায় হাসির রোল, আনন্দের রোল চলছে, এর মধ্যে যে কোটি কোটি মানুষ পালিয়ে বেড়াচ্ছে, যেভাবে কিছু জুলুমবাজের, আওয়ামী জুলুমবাজের অত্যাচারে বিএনপির কোটি কোটি মানুষ দিন রাত পালিয়েছিল, এখনো পালিয়ে আছে, যেভাবে হাজার হাজার মানুষ জেলখানাতে আছে, লাখ লাখ মানুষ মামলা মোকদ্দমায় দিশাহারা, ঠিক সেম জিনিসটি আরও দ্বিগুণ হয়ে এই আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের উপর তো বটেই, মধ্যম শ্রেণীর নেতাকর্মীদের জীবনটাকে অনাগত দিনে, আগামী দিনে একেবারে তছনছ করে ছেড়ে দেবে। আর যারা মাখন খেয়েছে, পোলাও খেয়েছে, তারা ঠিকই নিরাপদ আশ্রয় চলে গেছে, পালিয়ে গেছে। আবার অনেকে ভুল পাল্টিয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে এই সমাজে আপনার সঙ্গে আমার সঙ্গে মিশে থাকার চেষ্টা করবে, আত্মীয়তার বন্ধন দিয়ে বা অন্য কোনোভাবে। তো কাজেই শেখ হাসিনা যে পালালেন, এটা ঠিক হয়নি। তিনি যদি পালানোর পরিবর্তে আত্মহত্যা করতেন, মারা যেতেন, বন্দী হতেন, তাহলে সেটি তার জন্য অনেক অনেক সম্মানের বিষয় হতো। তার নেতাকর্মীরা গর্ব করে বলতে পারত যে আমাদের জন্য তিনি মারা গিয়েছেন, তিনি আমাদেরকে ছেড়ে যাননি। তো তিনি যখন চলে গেলেন, এই যে পালিয়ে চলে গেলেন, এখন সঙ্গত কারণেই তার বাবার ইতিহাস আসবে, তার দাদার ইতিহাস আসবে, তার ভাইদের ইতিহাস আসবে, আরও কত কিছু যে হবে, যেগুলো শুনে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদেরকে তারা কিছু বলতে পারবে না, কিন্তু তাদের অশ্রু, তাদের ক্রোধ, তাদের ঘৃণা সব মিলিয়ে শেখ হাসিনার এই জীবনের প্রাপ্তিটি এই শেষ সময় এসে কি হয়ে গেল। আল্লাহ আমাদের এই অবস্থা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।